আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাইদ ভাই, আপনি প্লেবয় টাইপ ছেলে। তা ভাইয়া থেকে আপনাদের বন্ধু মহল, এমনকি আমাদের কাজিন মহল সবাই জানে। এই সব কিছু নাবিলা, নাসিফা, সামান্তা উপভোগ করলেও আমি উপভোগ করতে পারি না। এরপর থেকে ভালোভাবে কথা বললে বলবেন। আপুর কথা শুনে আবারও অবাক হলাম। সাইদ ভাই প্লে বয়? হ্যাঁ, হতেই পারে। সাইদ ভাইয়ের ফ্লার্টিং লেভেল ভয়ানক। কথায়ও কেমন জানি একটা ভাব আছে, যেন মেয়েদের সাথে ওনার বহু বছরের কথোপকথনের অভ্যাস। হতেই পারে এই লোক চরম লেভেলের মেয়েবাজ। মেহরাজ ভাই আমার টিউটর হিসেবে রাখার জন্য আর কোনো বন্ধুকে পাননি? আশ্চর্য। আমি সাইদ ভাইয়ের মুখের দিকে তাকালাম। সাইদ ভাই তখনও মেহু আপুর দিকেই তাকানো, ঠোঁট চওড়া করে হেসে বলে উঠলেন, তুমি আমায় প্লে বয় বললে মেহু? না হয় নাবিলাকে একটু পছন্দ করি, বন্ধুর প্রেমিকা হিসেবে সামান্তাকে একটু ভালোবাসি, আর নাফিসা তো আমার কলিজা, তাই বলে প্লে বয়? মানায় এই উপাধি আমাকে? মেহু আপু আগের মতোই নির্বিকার থেকে উত্তর দিলেন, পড়াতে এসেছেন, সামনে আপনার ছাত্রী আছে। ছাত্রীর সামনে একজন টিচার হিসেবে আপনার কতটুকু সম্মান রাখছেন? যাই হোক, পড়াবেন, তারপর চলে যাবেন। আর হ্যাঁ, জ্যোতির সাথে এসব কিছু চেষ্টা করবেন না বলে দিলাম সাইদ ভাইয়া। ওইসব পছন্দ করে না। চেষ্টা করবেন ওর সাথে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বিহেভ করতে। কথাগুলো বলে মেহু আপু চলে গেল। আমি বোকা বোকা চোখ করে চেয়ে থাকলাম। এদের মধ্যে কি চলছে কিছু বোধগম্য হলো না পুরোপুরি ভাবে। এক পলক সাইদ ভাই তো এক পলক মেহু আপুর যাওয়ার দিকে তাকিয়ে বইয়ে মনোযোগ দিলাম পুনরায়। কাটলো আরো 6-6টা দিন। মেহরাজ ভাইকে এখন আর অগোছালো চুল, রাঙা চোখ নিয়ে দুঃখ যাপন করতে দেখি না। বুদ্ধিমান মানুষরা বোধহয় দুঃখকে দীর্ঘস্থায়ী করে স্বল্প মেয়াদি রাখতে চায়। যেমনটা মেহরাজ ভাই, নিজের পরিপাটির রূপে ফিরতে দেরি হলো না তার, কিন্তু যতটা পরিপাটি তার বাইরের রূপ দেখাচ্ছে, ততটাই পরিপাটি আছে কি তার ভেতরের রূপটাও? আমি অন্তত নিশ্চিত ওনার ভেতরটা অত পরিপাটি নেই। দুঃখ যাপন না করলেও দুঃখ আগলে রাখার বিষয়টা বোধহয় ওনার সাথে আমার মিল আছে বলেই এই বিষয়টা আমি নিশ্চিতভাবে বলতে পারলাম। অন্যদিকে সামান্তাপুর পাগলামো ক্রমশ বাড়লো, ক্রমশ বেসামাল হয়ে উঠলো 21 বছর বয়সী মেয়েটা। আবেগ অনুভূতিকে সামলাতে না পেরে প্রায়শই ছুটে আসেন মেহরাজ ভাইয়ের কাছে। নিজের ভেতরের দুঃখগুলো উগরে দিয়ে ঝাপটে ধরেন নিজের শখের পুরুষকে। কখনো বা হাউমাউ করে কান্না করে ওঠেন। এত সবকিছুর পরেও মেহরাজ ভাইয়ের প্রতিক্রিয়া শূন্য। এতটা কঠিন হয়ে থাকা যায় নিজেরই শখের নারীর দুঃখে? হয়তো থাকা যায়। যদি সেখানে মেহরাজ ভাই থাকে তবে বোধহয় অবশ্যই থাকা যায়, কারণ মেহরাজ ভাইকে কখনো নিজের দায়িত্বের ঊর্ধ্বে গিয়ে আবেগ অনুভূতিতে গা ভাসাতে দেখিনি। দুইজন যেন সম্পূর্ণ দুই রকম। এই দুইজন মানুষের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো আমি খেয়াল করেছি এই কয়দিনে। সঙ্গে খেয়াল করেছি নিজের পরিবর্তনও। কেমন জানি একাকিত্বে ক্রমশ ডুবে মরছি আমি। বাড়িতে আর যাই হোক দাদির সঙ্গ পেতাম, দাদির সাথে মন খুলে কথা বলা হতো, কিন্তু এখানে নেই, কিচ্ছু নেই, কেউ নেই। নিজের আপন মানুষের খুব অবাধ বোধ করতে লাগলাম ক্রমশ। মেহু আপু, মেহরাজ ভাই এদের সাথে কথা হয় মাঝে মাঝে, তাও টুকটাক কথাবার্তা। সকালের দিকে দুজনই বেরিয়ে যায়, তারপর আমি পুরোপুরি একা এই বাসায়। মাঝে সীমাপার সাথে যদিও কথা হয়, তাও অল্পক্ষণের জন্য। সন্ধ্যায় মেহু আপু ফিরলেও দু একটা কথা বলেই ঘুম দেয়। আমি অবশ্য আগ বাড়িয়ে কথা বলার সময় চাই না, আর মেহরাজ ভাইয়ের সাথে কথা তখনই হয় যখন উনিই আগ বাড়িয়ে কথা বলেন। কেন জানি না ওনার সাথে নিজ থেকে কথা বলা হয়ে ওঠে না। তবে এই কয়দিনে সাইদ ভাইয়ের সাথে কথা হয়েছে। ভেবে দেখলাম সীমাপার সাইদ ভাইয়ের সাথেই যা কথা হওয়ার হয় আমার। বাকিটা সময় আমি একা, সম্পূর্ণ একা। আনমনেই ভাবলাম গত 6 দিনের ঘটনা, মেহরাজ ভাইয়ের স্বাভাবিক রূপ, সামান্তা আপুর পাগলামো, সবটা। তারপর অন্যমনস্ক ভাবেই ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় 12:30, অথচ সেই সন্ধ্যায় বই নিয়ে বসেও আমার এখনো কিছুই পড়া হয়নি। অতিরিক্ত ভাবনা আমায় ঘিরে ধরেছে আজকাল। কি ভাবছি, কি চিন্তা করছি তা বোধহয় আমার নিজেরই নিয়ন্ত্রণে নেই। খেয়াল করেছি আজকাল ঘুমোতে গেলেও ঘুম হয় না। সর্বক্ষণ আমি কিছু ভাবছি, কেবল শুধুই ভাবছি। কিন্তু কিসের এত ভাবনা? এইসব ভাবনার আড়ালে কি আমি আমার জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলছি? বিষয়টা ভেবেই আমি আঁতকে উঠলাম। আমার জীবনের উদ্দেশ্যটা কখনোই মেহরাজ ভাই ছিলেন না। তবে কেন তার বিষয়ে এত ভাবছি আমি? তাকে নিয়ে কি ঘটছে তা নিয়েও কেনই বা ভাবছি আমি? আমি চোখ বন্ধ করলাম।
জোরে জোরে শ্বাস নিয়ে চোখ মিলে তাকাতেই বাটন ফোনটা বেজে উঠলো আওয়াজ তুলে। ক্ষীণ চোখে যেয়ে মিনার ভাইয়ের নাম্বারটা দেখলাম। বিকালে কল দিয়েছিলাম আমি, কিন্তু মিনার ভাই নাকি তার কোনো এক বন্ধুর বিয়েতে গিয়েছেন, তাই আর দাদির সাথে কথা বলা হয়ে ওঠেনি। বলেছিলাম বাড়ি গিয়ে কল করতে, এখন হয়তো বাড়ি ফিরেই কল দিয়েছেন। আমি কল তুললাম, কানে নিয়ে বললাম, আসসালামু আলাইকুম মিনার ভাই, কেমন আছো? মিনার ভাই ওপাশ থেকে ব্যস্ততা দেখিয়ে বলে উঠলেন, তখন বিয়ে বাড়িতে ছিলাম রে জ্যোতি, মাত্রই বাড়িতে ফিরলাম। দাদির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তুই তখন বললি বাড়ি এসে কল করতে, কিন্তু দাদি তো ঘুমোচ্ছে, ডাকবো? আমি ছোট্ট শ্বাস ফেললাম। খেয়াল করেছি মিনার ভাই পাল্টে যাচ্ছেন ক্রমশ। তাকে কেমন আছে জিজ্ঞেস করলে কিছু না কিছু বলে সে প্রশ্নকে সুকৌশলে এড়িয়ে যান, উত্তর দেয় না। কিন্তু কেন? কেমন আছে এই প্রশ্নের উত্তর দেয়া কি খুব কঠিন নাকি? কে জানে। মৃদু গলায় বললাম, লাগবে না মিনার ভাই, পারলে কাল সকালে দাদি উঠলে একবার কল দিও, তোমাকে কষ্ট দিচ্ছি শুধু শুধু। মিনার ভাই পাল্টা উত্তরে বললেন, কি বললি? কিছু না মিনার ভাই, এত রাতে বাড়ি ফিরলে ক্লান্ত নিশ্চয়ই, ঘুমাও গিয়ে। মিনার ভাই চুপ থাকলেন কয়েক সেকেন্ড, তারপর ভরাট গলায় বললেন, আজকাল চোখে ঘুম নামে না রে। কথাটার মধ্যে কি ছিল কি জানি, আমার মন খারাপ হলো। চারদিকে সবার কেবল মন খারাপ, সবার জীবনে কেবল বিষাদের অস্তিত্ব। মিনার ভাইকেও কি তবে বিষাদ ছুঁয়ে গিয়েছে? হয়তো, না হলে তো এইভাবে বলতো না সে। কেন জানি না, আমি তার বিষাদ জানার জন্য আগ্রহ দেখালাম না, তার বিষাদ লাঘবের জন্য সহানুভূতিও দেখানো হলো না। তার আগেই কল রেখে দিলেন মিনার ভাই। আমি চেয়ারে বসে চোখ বুঝলাম আবারও। এত এত বিষাদের মাঝে কেমন জানি দম বন্ধ অনুভব হলো আমার। ঠিক তখনই মেহরাজ ভাইয়ের গম্ভীর স্বর আমার কানে পৌঁছলো, না পড়ে এত রাতে কার সাথে কথা বলছিলি জ্যোতি? হঠাৎ মেহরাজ ভাইয়ের গলা শুনে বিস্মিত হয়ে চোখ মেলে চাইলাম আমি। দেখলাম দরজার দ্বারে পানির বোতল হাতে নিয়ে মেহরাজ ভাই দাঁড়িয়ে আছেন। রাত প্রায় 12:30। ঘরের আলো জ্বালিয়ে পড়ছিলাম বলে আর দরজাও লাগানো হয়নি। মেহরাজ ভাই কি দরজায় দাঁড়িয়ে আমার আর মিনার ভাইয়ের কলে কথা বলাটা লক্ষ্য করেছেন? করলেও বা কি? নিজেকে স্থির করে স্পষ্ট গলায় উত্তর দিলাম, মিনার ভাইয়ের সাথে। মেহরাজ ভাই মাথা নাড়লেন, পর মুহূর্তে বললেন, পড়ালেখা ঠিকঠাক মতো হচ্ছে তোর? পরিবেশ কিংবা পরিস্থিতি তোর পড়ালেখায় প্রভাব ফেলছে না তো জ্যোতি? যদি তেমনটা হয় আমায় জানাবি। আমি আগের মতো স্বাভাবিক থাকলাম। কয়েক মুহূর্ত চুপ থেকে জিভা দিয়ে ঠোঁট ভেজালাম। উত্তরে বলে উঠলাম, পরিবেশ পরিস্থিতি তো কত কিছুতেই প্রভাব ফেললো মেহরাজ ভাই, শুধু কি পড়ালেখাতেই? আমার জীবনেও তো মস্ত বড় প্রভাব পড়েনি কি? মেহরাজ প্রগাঢ় দৃষ্টিতে চাইলেন আমার দিকে, গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, সেই প্রভাবের জন্য জীবন থামিয়ে রাখাটা বোকামো। পরিবেশ কিংবা পরিস্থিতির প্রভাবে প্রভাবিত না হয়ে নিজেকে স্বাভাবিক রাখাটাই বুদ্ধির কাজ। আই হোপ তুই থেমে থাকবি না, রাইট? আমি হাসলাম, তাচ্ছিল্যের হাসি। আমি কোনো কালেই বা থামাতে পেরেছি? কোনো কালেই বা দুঃখ দেখিয়েছি? জীবন আমার একরাশ অস্বাভাবিকতার মাঝে মিশিয়ে দেয়া সত্ত্বেও আমাকে প্রতিনিয়ত স্বাভাবিক থাকতে হয়েছে। ছোটবেলায় মা যখন ছেড়ে গেল তখনও, 9 বছর বয়সে যখন মিথিকে হারালাম তখনও, ষোড়শী বয়সে যখন এক যুবকের সামনে অজান্তেই নিজের অনুভূতি জানান পেয়ে অপমানিত হতে হলো তখনও, অবশেষে আজও। এত বেশি স্বাভাবিক থাকতে থাকতে আজ যেন হাঁপিয়ে উঠেছি আমি। অস্ফুট স্বরে কঠিন গলায় বললাম, পরিস্থিতিটা আপনার জন্য মেহরাজ ভাই, না হলে আজ আমি অন্তত এইটুকু হলেও ভালো থাকতাম দাদির সাথে। শহুরে যান্ত্রিকতায় পিষে যেতাম না আমি। মেহরাজ ভাই ভ্রু কুঁচকে নিলেন, প্রশ্ন করলেন, তোকে তো জোর করে আনা হয়নি জ্যোতি, জিজ্ঞেস করেছিলাম তো। আমি আগের মতোই কঠিন গলায় উত্তর দিলাম, ওটা জোর না হোক, সম্মতিও বলা যায় না। মেহরাজ ভাই যেন আমার কথাকে বিশেষ গুরুত্ব দিলেন না, শান্ত স্বরে বললেন, এক্ষেত্রে তোর আমার কারোরই সম্মতি নেই, ছিল না। বাধ্য হয়ে আমাকে আপনাদের বাসায় আনার তো প্রয়োজন ছিল না মেহরাজ ভাই। সত্যি বলছি, এখানে আসার পর আমার দম বন্ধ অনুভব হচ্ছে। কেন অনুভব হচ্ছে তা আমার জানা নেই। সেদিন আপনি বিয়েটা না করলে তো সব ঠিকই থাকতো, সবটা। মেহরাজ ভাই মুহূর্তে প্রশ্ন ছুড়লেন, তোর কি মনে হচ্ছে বিয়েটা আমি নিজ ইচ্ছাই করেছি, কিংবা তোকে দম বন্ধ করে মেরে ফেলার জন্য প্ল্যান করে বিয়ে করেছি? আমার ভেতরের সত্তা রাগের রাগান্বিত হলো। নিজের চোখের সামনে অপ্রিয় মানুষটার সাথে কথা বাড়ানোর আর বিন্দু মাত্রই ইচ্ছে জাগলো না। শুধু জানবো উনিই দায়ী, কেবল উনি।
উনি চাইলেই আমাকে বুঝতে পারতেন, আমার পরিস্থিতিটা বুঝতে পারতেন। উনি বুঝলেন না, উল্টো আমাকেই চাপা কণ্ঠে প্রশ্ন ছুড়লেন। আমি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলাম, জানি না। শুধু জানি আজ আমার জীবনের এই হাল আপনার জন্যই মেহেরাজ ভাই। আমি মুক্ত থাকতে চাইছি, শুধুই মুক্তি চাইছি এসবের থেকে আমি। মেহেরাজ ভাইয়ের দৃষ্টি এবার লালাভ হলো যেন। শীতল চাহনিতে আমার মুখে তাকিয়েই শান্ত অথচ দৃঢ় স্বরে বলে উঠলেন, মুক্ত হতে হলে সেভাবে নিজেকে গড়ে নে। তখন না তো সমাজ তোকে আটকাবে, আর না তো তোর কিংবা আমার পরিবার, এমনকি আমিও না। আর হ্যাঁ, এই পরিস্থিতির জন্য আমাকে দায়ী করা বন্ধ কর জ্যোতি। কথাগুলো বলে মেহেরাজ ভাই আর দাঁড়ালেন না। আমি কথাগুলো শ্রবণ করেই জল জল চাহনিতে তাকিয়ে থাকলাম। মুহূর্তেই অনুভব করলাম আমার ভেতরের সত্তা জাগ্রত হয়ে তেজ ছাড়লো। মেহেরাজ ভাই কি আমাকে অবজ্ঞা করে বাক্যগুলো বলে গেলেন, ঠিক যেভাবে ষোড়শী বয়সে অবজ্ঞা করেছিলেন? মাথার মধ্যে ধপধপ করলো। দুজন পুরুষের প্রতি ক্ষণিকেই জেদ চাপলো। প্রথমজন হলো আমার বাবা, আর দ্বিতীয়জন হলো মেহেরাজ ভাই। রাত হলো, প্রায় 9টার ঘর ছুঁয়ে গেল, অথচ সাইদ ভাই আজ পড়াতে আসলেন না। অন্যদিন 8টায় এসেই হাজির হন, আজ আসলেন না। টেবিল চেয়ারে বসে বসে বইয়ে মনোযোগ দিয়েছিলাম। তখনই মেহু আপু ঘুমু ঘুমু চোখে সামনে এসে দাঁড়ালেন। বুঝলাম উনি মাত্রই ঘুম ছেড়ে উঠেছেন। মেহেরাজ ভাইকেও কিছুক্ষণ আগে বাসায় ঢুকতে দেখেছিলাম, বোধহয় নিজের ঘরেই আছেন। আমি মেহু আপুর দিকে তাকালাম। কিছু বলার আগেই আপু বলে উঠল, আজ বোধহয় সাইদ ভাই আসবে না, চল ছাদে যাই, লুডো খেলবো। নাবিলা, তুই, সামান্তা আর আমি। সামান্তার মনও ভালো থাকবে বল। আমি সংকোচ বোধ করলাম। আমি গেলে সামান্তাপুর প্রতিক্রিয়া কেমন হবে? এই কয়দিনে ঠিক বুঝেছি সামান্তাপু মুখে না বললেও আমাকে তিনি খুব একটা পছন্দ করেন না, কিংবা আমাকে দেখলেই তার মুখ বিষাদে কালচে রূপ ধারণ করেন। এটুকু বুঝে মেহু আপুর প্রস্তাব নাকচ করে বললাম, না আপু, পড়া আছে, পরে একদিন না হয় খেলবো। আপু আমার কথা শুনলেন না, টেনে টুনে নিয়ে শেষ পর্যন্ত রাজি করিয়েই নিয়ে গেলেন সে। আপুর এই দিকটা ভালো, 5 মিনিট সময়ও যদি মিশেন, ওই 5 মিনিটই মনে হবে উনি আমাকে অনেক বেশি আপন ভাবেন। আমি ধীরে ধীরে মেহু আপুর পিছু পিছু ছাদে গেলাম। মুহূর্তেই ছাদে লুডোর আসর জমলো। নাবিলা, আমি, সামান্তা আপু আর মেহু আপু। সামান্তাপুর মানসিক অবস্থা সামাল দিতেই এই প্রচেষ্টা। আজকাল আর সামান্তাপুকে একা কোথাও ছাড়াও হয় না, এমনকি রাতেও ওনার সাথে নাবিলা গিয়ে ঘুমায়। ধীরে ধীরে এই বিষয়টা দৃষ্টিকটু ঠেকলো সবার চোখে। মেহেরাজ ভাইয়ের চাচা চাচি সহ মোটামুটি সকলেরই জানা হয়ে গেল তাদের কঠিন প্রেমের কথা। এত কিছুর পরেও মেহেরাজ ভাই স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি তার জীবনে, কিছুই হারায়নি সে। বিপরীতে সামান্তাপু ততটাই অস্বাভাবিক। লুডো খেলার এক পর্যায়ে সামান্তাপুর একটা গুটি কাটা পড়লো, তাও আমার গুটির চালেই। সামান্তাপু সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন ছোট বাচ্চাদের মতো। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েই ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালালেন। আমি অবাক হলাম, সামান্য একটা গুটি কাটার জন্য কি উনি বাচ্চাদের মতো কাঁদছেন এভাবে? প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে সামান্তাপুর কথা স্পষ্ট বুঝতে পারলাম। সামান্তাপু অস্ফুট স্বরে বলল, এই লুডো খেলাটাও বুঝিয়ে দিচ্ছে আমি তোমার কাছে পরাজিত। আমি হেরে যাচ্ছি জ্যোতি, কেন জানি না। আমি তোমায় সহ্য করতে পারছি না। প্লিজ আমার শান্তি দাও জ্যোতি, আমার শান্তি এভাবে দিনের পর দিন কেড়ে নিচ্ছ কেন জ্যোতি? আমি বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। এমনিতেও ছাদে এসে লুডো খেলার খুব একটা ইচ্ছে আমার ছিল না, মেহু আপুই জোর করে টেনে নিয়ে এসেছিলেন। কিন্তু আমার উপস্থিতি যে অন্য কারোর এতটা কষ্ট হবে জানতে পারলে কখনোই আসতাম না আমি, কিংবা আমি কারো শান্তি কেড়ে নিচ্ছি এটা জানলেও আসতাম না। ছোট্ট একটা শ্বাস ফেলে দ্রুত উঠে দাঁড়ালাম। হালকা হেসে বলে উঠলাম, আমি দুঃখিত আপু, ভীষণভাবে দুঃখিত। আপনি প্লিজ কাঁদবেন না। আপনার শান্তি আপনারই হোক আপু, আমি কোনো হস্তক্ষেপ করব না। আমার অপরাধী ভাববেন না আপু। কথাগুলো বলেই দ্রুত পায়ে ছাদ থেকে নেমে বাসায় আসলাম। একটা মেয়ের কষ্টের জন্য সে সম্পূর্ণভাবে আমায় দোষী ভাবছে, বিষয়টা ভাবতে মনটা খারাপ হলো আবারও। আমি কি সত্যিই ওনার শান্তি কেড়ে নিয়েছি? আমার চোখ টলমলো করলো। ধীর পায়ে রুমে ঢুকতে চোখে পড়লো চেয়ারে বসে থাকা সাইদ ভাইয়ের দিকে। আমি অবাক হলাম, ভেবেই নিয়েছিলাম উনি আসবেন না, এখন পড়াতে আসবেন তাও আশা করিনি। মুহূর্তে টলমলো করে ওঠা চোখ জোড়াকে স্বাভাবিক করার জন্য অন্যদিকে তাকালাম। সাইদ ভাই বোধহয় হাসলেন, বলে উঠলেন, বোকা মেয়ে, কান্না পেলে কেঁদে নিতে হয়, জানো না? আপন মানুষদের সামনে কান্না লুকোতে হয় না। আমার কান্নাটা এবার অগ্রসর হলো আরো। আমি প্রাণপণ কান্না আটকানোর চেষ্টা চালিয়ে চোখ লাল করে চাইলাম। বললাম, এই শহরে আমার কোনো আপন মানুষ নেই সাইদ ভাই।
যারা ছিল তাদের রেখে এসেছি বাড়িতে। আর এখানে যারা আছে তারা সবাই আমার পর মানুষ। এই কয়েকটা দিনে তোমার সাথে এত ভালোভাবে মিশলাম, টিচারের মতো এইটুকুও বিহেভ না করে একদম ভাই বোনের মতো খুনসুটিময় সম্পর্ক গড়ে তুললাম। আর তুমি বলছো আপন নয়? সাইদ ভাইয়ের কথা শুনে বলতে ইচ্ছে করলো, যাদের আপন মানুষের সংখ্যা কম থাকে কিংবা আপন মানুষদের হারিয়ে ফেলার অভ্যাস থাকে, তারা পুনরায় কাউকে আপন ভাবতে ভয় পায় সাইদ ভাই। তারা খুব সহজেই আর কাউকে আপন ভাবতে পারে না, কিন্তু বলতে পারলাম না। চোখ মুখ স্বাভাবিক করে ঘন ঘন শ্বাস ফেললাম কেবল। উনি আবারও বলে উঠলেন, আমি তোমায় আপন ভাবলাম জ্যোতি, ভাবলাম তুমি আমার বোন। এবার তোমার দিক থেকে কি আমাকে আপন ভাবতে সংকোচ আছে? আপন ভাবা যায় কি এই মেয়েবাজ ছেলেটাকে? সাইদ ভাইয়ের কণ্ঠ শুনে যেন আমি খুশি হলাম, কিন্তু সেই খুশিটা দেখানো গেল না। মনে মনে বোধহয় এই যান্ত্রিক শহরে আমিও কোনো আপন মানুষ খুঁজছিলাম, কিন্তু আপন মানুষ পাওয়ার সেই খুশিটুকু প্রকাশ না করেই বললাম, যায়। বেশ, তবে আমার বোনটার মন খারাপ হলো কেন? কেউ কি কিছু বলেছে? এড়িয়ে গিয়ে বললাম, না এমনিতেই। পড়াবেন না আজ? পড়ানোর অজুহাত দিয়ে কাটিয়ে গেলাম সেই মন খারাপের প্রশ্নকে, কাটিয়ে গেলাম আস্ত এক বিষণ্ণতাকে। সাইদ ভাই অবশ্য দ্বিতীয়বার আর প্রশ্ন করলেন না, তবে পড়ানোর ফাঁকে ফাঁকে ধীরে ধীরে আমার মন ভালো করে দিলেন ঠিকই। আমি হাসলাম। সত্যি সাইদ ভাই প্রাণবন্ত একটা মানুষ। এমন একটা ভাই পাওয়া গেলে খারাপ হয় না। জ্যোতি, তুই কি এই পরিস্থিতির জন্য আমাকেই দায়ী করিস কেবল? তোর জীবনটা কি আমিই নষ্ট করে দিয়েছি ভাবিস? নাকি তোর দমবন্ধ অনুভূতির কারণ এই বিয়েটা? বিয়েটা থেকে মুক্তি চাস কি তুই? আমায় সবটা জানাতে পারিস নির্দ্বিধায়। মেহরাজ ভাইয়ের শীতল কণ্ঠে আকস্মিক প্রশ্ন শুনে চোখ ঘুরিয়ে তাকালাম আমি। কালকের মধ্যে পানির বোতল হাতে নিয়ে দরজার দ্বারে দাঁড়িয়ে আছেন উনি। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই, সামনে পরীক্ষা বলেই পড়ছিলাম। আজও মেহরাজ ভাই এভাবে হাজির হবেন আমি ভাবিইনি। কিয়ৎক্ষণ তাকিয়ে পুনরায় দৃষ্টি সরাতেই মেহরাজ ভাই আমার সামনে এলেন। চেয়ার টেনে বসে শান্ত স্বরে বলে উঠলেন, সামান্তা যদি কিছু বলে থাকে তা সিরিয়াসলি নিস না। মেহু বলল ও তোকে ছাদে দেখে অস্বাভাবিক আচরণ করেছে। তুই কি সিরিয়াসলি নিয়েছিস? আশা করি তোকে তা বলেও দিতে হবে না। তুই খুব ম্যাচিওর জ্যোতি, এইটুকু বোঝার ক্ষমতা আছে তোর, তাই না? আমি মনে মনে হাসলাম। তখন সামান্তাপু যা বলেছিল তার জন্যই বোঝাতে এসেছেন উনি। কি বোঝানোর জন্য? কি বোঝানোর প্রয়োজন ওনার? আমি কষ্ট পেলে ওনার কিংবা অন্য কারোর কি বেশি কোনো ক্ষতি হবে? হবে না তো। তবে বোঝানোর কি প্রয়োজন? মেহরাজ ভাই আবারও বললেন, কালকে রাতে তোর বলা কথাগুলো আমি অনেকক্ষণ ভেবেছি। ভেবে মাথার মধ্যে এই ভাবনা কাজ করছে যে এই বিয়েটা বোধহয় আমার দোষের জন্যই হয়েছে। কিন্তু এটা সত্যি যে বিয়েতে আমারও মত ছিল না জ্যোতি। আর এই পরিস্থিতি সৃষ্টির দায় আমি মাথায় নিয়ে সেদিন তোকে সরিও বলেছিলাম। আজ প্রয়োজন হলে আবারও বলছি। আমি এবার মাথা তুলে চাইলাম। মেহরাজ ভাইয়ের দৃষ্টি শান্ত, কণ্ঠ শীতল, যেন কোনো রাগ নেই আজ। কেমন স্নিগ্ধ চাহনি, নির্বিকার ভাবে দুপলক তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে উঠলাম, সরি বলেছিলেন, মনে আছে আমার। এখন কি করা উচিত আমার মেহরাজ ভাই? মেহরাজ ভাই আগের মতোই তাকালেন শান্তভাবে, বললেন, তুই আমাকে কেন শুধু দায়ী করছিস এই পরিস্থিতির জন্য? আমি এক পলক তাকিয়ে শান্তভাবে বললাম, আচ্ছা আপনি দায়ী নন। আর কিছু? মেহরাজ ভাই এবার চুপ হয়ে গেলেন। আমি হালকা হেসে বললাম, আপনি ইনিয়ে বিনিয়ে এই বিয়েটা থেকে মুক্তি চাইছেন মেহরাজ ভাই। আমি খুব ভালোভাবে জানি আমি আপনার আর সামান্তাপুর মাঝখানে চলে এসেছি দুর্ভাগ্যবশত, কিন্তু বিশ্বাস করুন আমার এতে কোনো দায় নাই। আমি কখনো আপনাদের সুখ কেড়ে নিতে চাইনি, শান্তি কেড়ে নিতে চাইনি কখনো। আপনি চাইলে সামান্তাপুর সাথে সম্পর্কটা আগের মতো চালিয়ে যেতে পারেন, আমি বাধা দিব না। তবে বিয়েটা থাকুক। হুম, বিয়েটা ভাঙবেন না। এমন নয় যে আমি আপনার সামনে বিয়ে নিয়ে কোনো অধিকার দাবি করব। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি খুব শীঘ্রই চেষ্টা করব গ্রামের বাড়িতে দাদির কাছে ফেরত যাওয়ার। আপনি চাইলে সামান্তাপুকে বিয়ে করতে পারেন। এমন তো অনেকেই হয় যে একজন পুরুষ 2-3টে বিয়ে করে, তাই না? কথাগুলো একদমই বলে ফেলেই থাকলাম। পর মুহূর্তে মেহরাজ ভাইয়ের দিকে এক পলক তাকাতেই শিউরে উঠলাম।
এতক্ষণ যতটা শান্ত স্নিগ্ধ চাহনি ছিল, ঠিক ততটাই রাগ মিশ্রিত হলো তার চাহনিতে। এখন চেহারা জল করলো অদৃশ্য রাগ, চোখ জোড়াও লালচে দেখালো। আমি তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। মেহরাজ ভাই শীতল অথচ শক্ত গলায় বলে উঠলেন, তোর কি আমাকে তেমন পুরুষ মনে হয় জ্যোতি, যে বিয়ে করেও পরকীয়ায় জড়াবো আমি? তোরা মেয়েরা পুরুষদের কি ভাবিস আসলেই জানা নেই। তোদের কি মনে হয় পুরুষরা মেয়ে বলতেই পাগল? যেখানেই মেয়ে দেখছে সেখানেই মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, মেয়েদের বিয়ে করে নিচ্ছে। ছোট শ্বাস ফেলে উত্তর দিলাম, আপনি এই কথাগুলোকে নেগেটিভলি নিচ্ছেন মেহরাজ ভাই। যেখানেই মেয়ে দেখছেন সেখানেই সম্পর্কে জড়াচ্ছেন কিংবা বিয়ে করছেন, এমন কোনো কথা আমি উল্লেখ করিনি। আমি উল্লেখ করেছি আপনাদের ভালোবাসার কথা। দুজন দুজনকে ভালোবেসেছেন, বিয়ে করার, সংসার করার স্বপ্ন দেখেছেন। আমার জন্য কেন সেসব থেমে যাবে? মেহরাজ ভাই লালাবু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন কঠোর গলায়, আমি যদি চাইতাম তবে সেদিনই বিয়েটা থেমে যেতে পারতো জ্যোতি। আমি চাইলে তোকে বিয়ে না করে চলে আসতে পারতাম না? কেন করিনি? কারণ আমি অতটাও মনুষ্যত্বহীন নই, অতটাও অমানুষ নই। আমার জন্য তোকে এসবের দায় নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হবে মানতে পারতাম না। তাহলে নিজেই নিজের কাছে অনেক নিচু হয়ে যেতাম। তখন বিয়েটা অনেক ভেবেচিন্তেই করেছিলাম, পুরো রাত ভেবেছিলাম। ভালোবাসার কথা ভাবলে সেদিনই বিয়েটা করতাম না। আর একটা কথাও মাথায় রাখিস, আমি অন্যায় কাজে মত দিতে পারি না, না তো দুর্নয়কায় পা দিয়ে চলতে পারি। তাচ্ছিল্য নিয়ে হাসলাম, প্রশ্ন ছুড়লাম, দয়া করেছেন মেহরাজ ভাই? আমার কি কৃতজ্ঞ বোধ প্রকাশ করা উচিত আপনাকে? সারা রাত ভেবেচিন্তে যখন বিয়েটা করেছিলাম, যেহেতু অবশ্যই যুক্তি নিয়ে করেছিলাম, দয়া হলে সেটা বিয়ে পর্যন্ত যেত না জ্যোতি। আবারও প্রশ্ন করলাম তাচ্ছিল্য নিয়ে, তবে বিয়েটা করে দায়িত্ব পালন করেছেন? মেহরাজ ভাই উঠে দাঁড়ালেন, ট্রাউজার পকেটে হাত গুজিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেললেন, তারপর বললেন, আমার দ্বারা অন্যায় কাজ হয় না সচরাচর। তোকে বিয়ে না করলে বিষয়টা সেদিন চরম অন্যায় হতো, হয়তোবা নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি যেটা বলতে এসেছিলাম, সামান্তা হয়তো নিজের হুঁশে নেই। আদরে আহ্লাদে বেড়ে উঠেছে ও। বয়সে তোর থেকে বড় হলেও ও তোর থেকে বেশ ইমম্যাচিউর জ্যোতি। পরবর্তীতে ও যদি এমন কোনো দোষারোপ করে, বুঝে নিতে পারবি না নিজ থেকে? আমি আনমনে হাসলাম। প্রিয় মানুষকে এতটাই ভালোবাসেন যে তারই প্রিয় মানুষের আচরণে অন্য কেউ কষ্ট পেয়ে ভুল বুঝুক, এটাও চান না? কত ভালো গুণ! মাঝে মাঝে আফসোস হয়, মেহরাজ ভাই যদি এই ভালোবাসাটা আমায় দিতেন, ঠিক এভাবেই আমায় ভালোবাসতেন, খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো এই কঠিন হৃদয়ের মানুষটার ভালোবাসা হারিয়ে সামান্তা আপুর মতোই পাগল প্রায় অবস্থা হতো আমার। তার থেকে না হয় এই সর্বনাশা ভালোবাসা না পাওয়াই শ্রেয়। মেহু আপু আর মেহরাজ ভাই বেরিয়ে যাওয়ার পরপরই সীমা আপা আসলেন। আমি হালকা হাসলাম। সীমা আপা বেশ অদ্ভুত মানুষ, কেমন জানি খ্যাপাটে স্বভাবের। কথা বলার ক্ষেত্রে কি কি বললে কেউ কষ্ট পাবে, আঘাত পাবে না ভেবেই এগুলো বলে যান তিনি। তবে এই খ্যাপাটে মহিলার সাথে আমার 2-4টা কথা হয়, এই অনেক। সীমা আপাকে রান্নাঘরে টুকটাক সাহায্য করে রান্না প্রায় শেষ হয়ে আসতেই আমি গোসলের জন্য গেলাম। কিছুক্ষণ পর বের হয়ে ভেজা চুল চাওয়ালে দিয়ে মুছতে মুছতে কানে এলো সীমা আপার কণ্ঠ, জ্যোতি মায়াডার মায় নাকি ছোটবেলায় মায়াডারে রাইখে অন্য পুরুষের লগে পালাইয়া গেছে। হায় রে, কেমন হ্যার মা আর কেমনে হ্যার মার চরিত্র। মায়াডার দিকে তাকাইলো না ওই মায়, না জানি মায়াডারও চরিত্র কেমন হয়। বড় ভাই তো বহুত ভালা মানুষ, ভালা মানুষের কপালে ভালা জুটলেই ভালা। সীমাপার বলা কথাগুলো শুনে পা থেমে গেল আমার। গ্রামের বাড়িতে মায়ের চরিত্র নিয়ে কথা শুনতে শুনতে এখন এসবের বিশেষ অপমানিত বোধ করি না আমি, বরং অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখানে এসেও যে সে একই অপমানের সম্মুখীন হতে হবে কখনো ভাবিনি আমি। শুকনো মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতেই এবার আরো একটা কণ্ঠস্বর কানে এলো। কণ্ঠস্বরটা ফাতেমা আন্টির। সীমাপার কথাগুলোকে বেশ গুরুত্ব দিয়ে উনি বললে উঠলেন, সে কি বলো সীমা, মেয়েটাকে দেখতে তো নম্রভদ্র পরিবারেরই লাগলো। মেয়ের মা যে এমন ছিল তা তো শুনিনি। তুমি কার কাছে শুনলে এমন কথা? আরে নাবিলা আপার আম্মাই তো কইলো আমারে। সত্যি নাকি? মেহেরাজ প্রেম টেম করে শেষ পর্যন্ত এমন মেয়ে বিয়েই করলো কেন? হয়তো মেয়েটা ভালো,
মেয়ের মা ছিল আর কি তেমন। নয়তো মেহেরাজের মতো বুদ্ধিমান ছেলে নিজ থেকে বিয়ে করতো নাকি এমন মেয়েকে? নিজ থেকে বিয়া করছে কে কইল? বিয়া তো অগো জোর কইরা দিল। সে বহুত কাহিনী। আপনি আবার এটি কইয়া বেড়ায়েন না ফাতেমা আপা। ফাতেমা আন্টি মাথা নাড়লেন, মুহূর্তেই বলে উঠলেন, আরে না না, বলবো না। কথাটা বলে সামনে তাকাতেই আমাকে দেখে চমকে গেলেন, চোখ বড় বড় করে বলে উঠলেন, এ কি মা, তুমি গোসল সেরে বের হলে নাকি? একটু এসেছিলাম বাসায়, একা একা কি করছো দেখতে। দেখি সীমা রান্না করছে, তাই ওর সাথে কথা বলছিলাম। আমি সৌজন্যতা দেখিয়ে হাসলাম। মানুষ জাতি অদ্ভুত। পেছনে পেছনে একটা মানুষের নামে চরম পর্যায়ে খারাপ কথা বলতে পারলেও সামনে এলে প্রশংসার জুড়ি মেলে। বললাম, ভালো তো, বসুন আন্টি। আন্টি বসলেন না, হেসে বলে উঠলেন, না না মা, কাজ আছে বাসায় অনেক, যেতে হবে যে। আমি আর কথা বাড়ালাম না। আন্টি চলে যেতে নিয়েও থেমে গেলেন যেন, বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে পরখ করলেন কি যেন। আমি স্থির দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা আন্টির দৃষ্টি দেখছিলাম আমি। হঠাৎই চোখে চোখ পড়লো, চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গে আন্টি থতমত খেয়ে গেলেন। আমি হাসলাম, দুপার বাড়িয়ে কিছু বলবো, ঠিক তখনই কলিং বেল বাজলো। ঘাড় ঘুরিয়ে এক পলক দরজা দিকে তাকিয়ে দেখলাম, এগিয়ে গেলাম। পর মুহূর্তে দরজা খুলে চমকে গেলাম আমি। আব্বা আর মেহেরাজ ভাই দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছালেও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। মনে মনে ভাবলাম, আব্বা কেন আসলো? এত দূর পাড়ি দিয়ে আব্বা কি আমায় দেখতে আসলো? আমি কেমন আছি তা দুই চোখে দেখার জন্যই এলেন? কথাগুলো ভাবতে ভাবতে অনুভব করলাম কষ্ট হচ্ছে আমার। আজ যদি অন্য সব বাবা মেয়ের মতো আমার আর আব্বার সম্পর্কটাও স্বাভাবিক থাকতো, কত ভালো হতো। কি দোষ করেছি আমি? আমি কষ্টকে দমিয়ে নিলাম। আব্বাকে দেখে কেমন আছে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আমার। দেরিও করলাম না, দ্রুত সালাম দিয়ে বললাম, কেমন আছেন আব্বা? দাদি ভালো আছে? বাড়ির সবাই কেমন আছে? আব্বা আমার দিকে তাকালেন। আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গলা ঝাড়লেন। তারপর কিছু বলতে নিতেই আকস্মিক এক ঘটনা ঘটলো। নিচ তলা থেকে সিঁড়ি বেয়ে দ্রুত ছুটে এলেন সামান্তা আপু। চোখে মুখে কান্নার স্পষ্ট চিহ্ন। আমি নির্বিকারভাবে ওনার ছুটে আসার দিকেই তাকিয়ে থাকলাম, কিন্তু পর মুহূর্তেই আরো এক আকস্মিক ঘটনা ঘটালেন তিনি। হুট করে এসে মেহেরাজ ভাইকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। আব্বা বোধহয় সেই দৃশ্য দেখে আমার থেকেও বেশি অবাক হলেন। চোখে মুখে সে অবাক হওয়ার রেশ দ্রুতই জলজল করে ফুটে উঠল তার। আব্বা বোধহয় চোখের সামনে এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলেন না। মুখভঙ্গি বিদঘুটে করে তাকালেন মেহেরাজ ভাইয়ের দিকে। সামান্তাপু দুই হাতে ঝাপটে জড়িয়ে আছেন মেহেরাজ ভাইকে। চোখ জোড়া দিয়ে অঝরে বইছে নোনা পানি। সেই নোনা পানি মুহূর্তেই ভিজিয়ে তুলো মেহেরাজ ভাইয়ের ছাই রঙা টি শার্টকে। নিষ্পলক তাকিয়ে থেকে সেই দৃশ্য অবলোকন করে কান্না পেল আমারও। বুকের গহীনে কষ্টটা সুপ্তভাবে জানিয়ে গেল তাদের উপস্থিতি। তবে সেটা সামান্তা আপুর জন্য নয়, কষ্টটা নিজের অনুভূতির পুরুষকে অন্য কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বলে। কান্নাটা নিজের সাধের পুরুষের বুকে অন্য কারো মুখ গোজা দেখে। শুধু আজ নয়, যখনই আমার চোখের সামনে সামান্তা আপু মেহেরাজ ভাইকে এমনভাবে জড়িয়ে ধরেছেন, তখনই আমি এই কষ্টটা অনুভব করেছি। এই রুদ্ধশ্বাস, অস্থিরতা আমি টের পেয়েছি। তবু যে কান্না করা, কষ্ট পাওয়া বারণ আমার, কারণ যেখানে অধিকার নেই সেখানে এইসব শুধুমাত্র তাচ্ছিল্যের চিহ্ন। আমি কষ্ট দমিয়ে স্বাভাবিক থাকলাম, তাকিয়ে রইলাম সেই দিক পানে। মেহেরাজ ভাই ক্রমশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন। প্রথম ধাপে মাথা ঠান্ডা করে চেষ্টা করলেও পরের ধাপে আচমকাই বলিষ্ঠ হাত জোড়া দিয়ে সামান্তাপুকে ঠেলে দূরে সরালেন। রক্ত লাল চক্ষু নিয়ে কঠিন কণ্ঠে বলে উঠলেন, সামান্তা, আগেও বলেছি, এখনো বলছি, এসব কোন ধরনের বেয়াদবি? একটা মেয়ে হয়ে তোমার নিজের কোনো সম্মান নেই? এভাবে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে বেহায়ার মতো একজন পুরুষকে জড়িয়ে ধরা কোন ধরনের সভ্যতার প্রকাশ? সামান্তাপু ফুপিয়ে কেঁদে উঠলেন। মেহেরাজ ভাইয়ের ধমকে হতবিহ্বল চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন, পুরুষটা তুমি বলেই জড়িয়ে ধরেছি। বিশ্বাস করো রাজ ভাইয়া, আমি এটা কখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি বিয়ে করে নিয়েছো। তুমি আর আমার নেই, এটা আমি মানতে পারছি না। তুমি কেমন ভালোবেসেছিলে আমায়? ভালোবাসলে তো অন্য কাউকে বিয়ে করতে না রাজ ভাইয়া। এতগুলো দিনের সম্পর্ক ভুলে গিয়ে এক মুহূর্তেই বিয়ে করে নিলে। আমায় তুমি ভালোবাসোনি রাজ ভাইয়া, কোনো দিনই বাসনি, ঠকিয়েছো।
শেষের কথাগুলো খুব অভিমান নিয়েই বললেন সামান্তা আপু। মেহরাজ ভাই তপ্ত শ্বাস ফেলে একবার সামান্তাপুর মুখের দিকে চাইলেন, তারপর বলে উঠলেন, তোমার নিজেকে স্বাভাবিক করা উচিত সামান্তা, নিজের স্বাভাবিক জীবনে ফেরা উচিত। এসব পাগলামো করে কদিন কাটবে, কী বা হবে? তার থেকে সব ভুলে যাওয়া বেটার। ভালো থাকবে। আর আমি যদি ভালো নাই বেসে থাকি, তোমাকে যদি ঠকিয়েই থাকি, তবে তোমার তো উচিত আমার কাছে পাশে আর না ঘেঁষা। আমাকে ঘৃণা করা উচিত, তাই না? সামান্তাপু জড়ানো গলায় বলে উঠলেন, তুমি না বাসলেও আমি তো বেসেছিলাম, এখনো ভালোবাসি। শুধু এই কয়েক মুহূর্তের ব্যবধানে তোমার আর জ্যোতির বিয়ে হওয়াটা আমায় ভালো থাকতে দিচ্ছে না। কান্না পাচ্ছে, অসহ্য লাগছে, সব বুকের ভেতর অস্থির লাগছে। কিচ্ছু ভাল লাগছে না আমার রাজ ভাইয়া। সব আবার আগের মতো ঠিক করে দাও না প্লিজ। আমি তোমায় ভালোবাসি। তুমি নামক সর্বনাশা প্রেমিক আমার জীবন থেকে চলে গিয়েই বুঝিয়ে দিলে আমার জীবনে কি ভীষণ সর্বনাশ ঘটেছে। মেহরাজ ভাই পকেটে হাত গুটিয়ে লম্বা শ্বাস টানলেন, শান্ত গলায় বললেন,